সিস্টেম মডেল সিমুলেশন কি, হ্যাঁ, তারপরে এখানে একটা ভ্যালু অফ সিমুলেশন হচ্ছে সিমুলেশনের মানে অ্যাডভান্টেজেস। হ্যাঁ, আমি বলেছিলাম যে ভ্যালু অফ সিমুলেশন আইদার এখান থেকে পড়লেও হবে আর একটা চ্যাপ্টার 2 থেকে পড়লেও হবে, তো এখান থেকে স্কিপ করলেও হবে, আমি কোথা থেকে পড়তে পারেন ওটা দেখাবো। এটাকে বলে স্ট্রাকচারাল ভিউ অফ সিস্টেম মডেল সিমুলেশন। বুঝতে পারছেন, এটাকে বলে হচ্ছে স্ট্রাকচারাল ভিউ অফ সিস্টেম মডেল সিমুলেশন। সো এই স্ট্রাকচারাল ভিউ অফ সিস্টেম মডেল সিমুলেশনটা দেখলেন, হিস্ট্রি তো এটা আমাদের জানা, ওরকম ভাবে দেখার কিছু নাই। আমি হচ্ছে চ্যাপ্টার 2টা আপনাদেরকে একটু দেখাই। এখানে হচ্ছে চ্যাপ্টার 2। এইখানে যেটা আমি বললাম না যে এই যে ভ্যালু ছিল, এই যে দেখেন অ্যাডভান্টেজেস অফ সিস্টেম মডেল সিমুলেশন, ডিসঅ্যাডভান্টেজেস অফ সিস্টেম। তো ওইটার থেকে না এটাই সুন্দর করে দেওয়া আছে, এটা পয়েন্ট দেওয়া আছে, পয়েন্টের ডিসক্রিপশন দেওয়া আছে, পয়েন্টের ডিসক্রিপশন। তো আপনারা এখান থেকে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা যদি পড়েন তাহলেও হবে, 1 নাম্বার স্লাইড থেকেও যদি পড়েন তাহলেও হবে, কোনো সমস্যা নাই, যেখান থেকে পড়েন হবে। বাট এইটা সুন্দর করে দেওয়া আছে, হ্যাঁ। তো আমি এখন ফার্স্ট এই স্লাইডটার প্রথমে চলে আসি। এখানে এগুলো ব্রড কোয়েশ্চেন, লাইক আমি পড়ানোর সময় খুব ভালো মতো বলে দিয়েছি যে এটা পড়ানোর সময় হুবহু তো আমরা মনে রাখতে পারি না, আমিও মনে রাখতে পারি না। সো মনে রাখার জন্য আমাকে অবশ্যই কি টার্ম গুলো মনে রাখতে হবে। প্রথমটা হচ্ছে কি, মডেল ডিজাইনিং এর স্টেপ। 8টা স্টেপ হচ্ছে মডেল ডিজাইন করতে লাগে। আমরা জানি যে সিমুলেশন পোর্শন কতগুলো স্টেপ বাই স্টেপ ফলো হয়। লাইক প্রথমে হচ্ছে আমাদের আমরা আমরা একটা ডকুমেন্টেশন প্রিপেয়ার করবো যে আমরা কি কাজ করতে চাচ্ছি, প্রবলেম ডিসক্রিপশন, প্রবলেম ডেফিনেশন। আফটার দ্যাট আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্রবলেমটা অনুযায়ী ডিজাইন করব, মডেল ডিজাইন করব। দেন মডেল ডিজাইনিং এর পর সেই মডেলটাকে আমরা এক্সিকিউট করব, মানে সিমুলেট করব। তার প্রসিডিউরের প্রথমে আসে মডেল ডিজাইনিং, তারপরে আসে সিমুলেশন। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে আমরা প্রথমেই আমাদের যেটা দেওয়া আছে এটা হচ্ছে মডেল ডিজাইনিং এর স্টেপ। টোটাল 8টা স্টেপ। আমরা কি করব, একেবারে কি পয়েন্ট গুলো মনে রাখবো, দেন আমরা নিজের মতো করে লিখলেও কোনো সমস্যা নাই যদি এখান থেকে আসে, ঠিক আছে। সেম পরের গুলো যেটা দেওয়া আছে, পরেরটা হচ্ছে কি সিমুলেশনের স্টেপ। প্রথমটা ছিল মডেল ডিজাইনিং বা মডেলিং এর স্টেপ, তারপরেরটা হচ্ছে সিমুলেশনের স্টেপ, হ্যাঁ। তো এই দুইটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। তারপরে হচ্ছে মানে সিমুলেশনের স্টেপ হচ্ছে 10টা, মডেল ডিজাইনিং এর স্টেপ হচ্ছে 8টা। তারপরে আমরা অবশ্যই এখান থেকে অ্যাডভান্টেজেস আর ডিসঅ্যাডভান্টেজেসটা দেখবো। এই গেল লেকচার 1 আর লেকচার 2। কারো কোনো সমস্যা আছে এখান থেকে? না ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আমরা কিন্তু এলসিএমটা দেখেছিলাম। লিনিয়ার কংগ্রুয়েন্সিয়াল মেথড কোনো লেকচারে নাই। এইটা জাস্ট আমি দেখেন এখানে একটা দিছে, কি এটা, এটা হচ্ছে আমাদের আম, উম, আহ, একটা টিউটোরিয়াল দিয়েছি। এটাতে শুধুমাত্র ম্যাথটা করে দেওয়া আছে, হ্যাঁ। র্যান্ডম নাম্বার দিয়ে যে টিউটোরিয়ালটা দেওয়া আছে এটা হচ্ছে এলসিএম এর ম্যাথ। তো এলসিএম এ যেহেতু কোনো স্লাইড নাই, আমাকে অবশ্যই এলসিএম থেকে কিছু বেসিক জিনিস পড়তে হবে। এটা আমরা 100 স্টার্টিং পাবো, এটা আমাদের বই থেকে পড়তে হবে, হ্যাঁ। বই থেকে আমি এগুলো পড়াইছি, আমি হয়তো বা ধরে ধরে মুখে মুখে বলেছি বা স্পেসিফিক কোনো স্লাইড দেখাই নাই এলসিএম পড়ানোর সময়। তো এই যে দেখেন র্যান্ডম নাম্বারের প্রপার্টি কি, এটা তো আমাকে ডেফিনেটলি জানতে হবে, তাই না? আপনাদের মনে আছে র্যান্ডম নাম্বারের কয়টা প্রপার্টি, কেউ বলতে পারবেন? মনে আছে? একটা হচ্ছে দুই, ভেরি গুড। একটা কি ছিল? দুইটা প্রপার্টি, প্রথম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে আর একটা হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হতে হবে, ভেরি গুড। সো এখানে সুন্দর করে না প্রপার্টিটা দেওয়া আছে, প্রপার্টিতে ডেসক্রিপশন দেওয়া আছে। এটা আপনারা আপনাদের মতো করে পড়লেও হবে, বই থেকে পড়লেও হবে, ঠিক আছে। এই যে লিনিয়ার কংগ্রুয়েন্সিয়াল মেথডটা কি, ইকুয়েশন দিয়ে এখানে দেওয়া আছে, এটা দেখতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক যে আপনার, আমরা এলসিএম দিয়ে র্যান্ডম নাম্বার জেনারেট করলেও কিছু কিছু কনসিকুয়েন্সেস আমাদের হচ্ছে কনসিকুয়েন্সেস অ্যারাইজ করে বা এগুলো ফলো করতে হয় আমরা যখন ইউনিফর্মিটি আর ইন্ডিপেন্ডেন্স প্রপার্টিটা চেক করি। কনসিকুয়েন্সেস আছে 2টা। তো এই যে সাম কনসিকুয়েন্সেস অফ ইউনিফর্মিটি এন্ড ইন্ডিপেন্ডেন্স প্রপার্টি, এই কনসিকুয়েন্সেস গুলা দেখতে হবে। আরেকটা জিনিস দেখতে হবে যে আমরা র্যান্ডম নাম্বার সুডো র্যান্ডম নাম্বার জেনারেশন অ্যালগোরিদম দিয়ে জেনারেট করলেও অনেক সময় বেশ কিছু এরর অ্যারাইজ করে। লাইক দেখা র্যান্ডম নাম্বার তো এমন যে এটাতে কোনো প্যাটার্ন থাকবে না, আবার আমরা একটা ইকুয়েশন দিয়ে র্যান্ডম নাম্বার জেনারেট করতেছি। সো খুবই পসিবিলিটি এটা আছে যে প্যাটার্ন চলে আসা, বিকজ আমরা
যদিও এলসিএম এর ইকুয়েশনটা খেয়াল করবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে ভ্যালু গুলা দেখবেন কি প্রাইম নাম্বার দেওয়া আছে, মৌলিক সংখ্যা দেওয়া আছে, লাইক এক্স নট, সি, এম, এগুলো না সবগুলোই দেখবেন প্রাইম নাম্বার দেওয়া আছে। তো এইটার ছাড়াও আপনার দেখা যায় যে অনেক সময় আমাদের হয়ে যেতে পারে যে আমরা সুডো র্যান্ডম, নট অনলি এলসিএম, যে কোনো সুডো র্যান্ডম নাম্বার জেনারেশন অ্যালগোরিদম দিয়ে র্যান্ডম নাম্বার জেনারেট করা সত্ত্বেও আমাদের বেশ কিছু ইরর অ্যারাইজ করে। কিরকম? এমন হতে পারে দুইটা প্রপার্টির একটা কোয়ালিফাই করছে, মানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয় না, ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে বাট ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয়নি, এটা হইতে পারে। আবার হইতে পারে যে ডিসক্রিট ভ্যালুতে প্রবলেম, আবার হতে পারে যে নাম্বার যে জেনারেট হচ্ছে তাদের মধ্যেকার যে ডিফারেন্স গুলো আইদার টু হাই অথবা টু লো হতে পারে। ভ্যারিয়েন্স, মিন ভ্যারিয়েন্স গুলো হয় অনেক বড় হবে, না হলে অনেক ছোট হবে, বাট মিন ভ্যারিয়েন্স গুলা কিন্তু একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে থাকতে হয়। তো এইগুলাকে বলে কি কি ইরর জেনারেট করে আমরা যদি সুডো র্যান্ডম নাম্বার অ্যালগোরিদম, সুডো র্যান্ডম নাম্বার যে কোনো অ্যালগোরিদম দিয়ে জেনারেট করি। এখানে কিন্তু টোটাল 5টা দেওয়া আছে, আপনি 3টে 4টা যে কয়েকটাই মনে হলো আপনি ধরে পড়ে ফেললেন, অ্যাটলিস্ট 3টা পড়লেন, অ্যাটলিস্ট 4টা পড়লেন, তাহলেই হবে। এটা একটা পড়বেন। আর একটা হচ্ছে কনসিকুয়েন্সেস গুলো কি, ইউনিফর্মিটি, ইন্ডিপেন্ডেন্স প্রপার্টি মেইনটেইনের সময় কোন কনসিকুয়েন্সেস গুলো দেখতে হয়, 2টা আছে। সো ওই কনসিকুয়েন্সেস গুলো দেখবেন। এটা হচ্ছে এলসিএম পড়ার সময় আপনার এলসিএম রিলেটেড এই থিওরি গুলা দেখবেন। হ্যাঁ, তো এই গেল। এরপরে আমি আবার স্লাইডে ফেরত আসি, যেহেতু ওটা কোনো স্লাইড তো ছিল না। ডেটা কালেকশন অ্যান্ড অ্যানালাইসিস খুব ইম্পর্টেন্ট স্লাইড, খুবই ইম্পর্টেন্ট স্লাইড, বিকজ ডেটা কালেকশন অ্যান্ড অ্যানালাইসিসের আন্ডারেই পড়তেছে কেএস টেস্ট এবং কাই স্কোয়ার টেস্ট। তার মানে কেএস টেস্ট, কাই স্কোয়ার টেস্ট থেকে যদি কোনোটা ম্যাথে আসে বা দুইটাই পরীক্ষায় আসে, তাহলে ওই রিলেটেড যদি কোনো থিওরি আসে তাহলে খুবই ন্যাচারাল যে ডেটা কালেকশন অ্যান্ড অ্যানালাইসিস থেকে আমাদের থাকতে পারে, তাই না? সো ডেটা কালেকশন এন্ড অ্যানালাইসিস হচ্ছে মেইনলি ডেটা কালেকশন এন্ড অ্যানালাইসিসের 2টা স্লাইড আছে, 3 থেকে আপনারা পড়বেন। মেইনলি হচ্ছে ডেটা কালেকশন অ্যানালাইসিস প্রসেসটা কি, ঠিক আছে, কি কি প্রসেস আছে। হ্যাঁ, যেমন আপনার হচ্ছে এই যে ডেটা কি, ডেটা কালেকশন অ্যানালাইসিস প্রসেসটা কি, হ্যাঁ এগুলাতে কি কি থাকে, সো ইনপুট ডাটা সোর্স থাকে, এর টপিক ওয়াইজ বলে দেওয়া আছে। কোন কোন ইনপুট ডাটা সোর্স গুলো আছে এগুলা দেখবেন, মানে সহজ কথায় ডেটা কালেকশন এন্ড অ্যানালাইসিস প্রসেস কি, দেন এই প্রসেসের আন্ডারে কোন কোন সোর্স গুলো আসতেছে, সোর্স গুলা পড়বেন। ইনপুট ডাটা কালেকশনের মেথড কি কি আছে, এখান থেকে কয়েকটা মেথড পড়লেন, সবগুলা মনে রাখতে না পারলেও সমস্যা নাই, কয়েকটা মেথড পড়লেন। আচ্ছা, এখান থেকে 2টা ডিফারেন্স পড়বেন, অ্যাটলিস্ট 3টা থেকে 4টা ডিফারেন্স পড়লেই হবে। একটা হচ্ছে ডিফারেন্স আকারে পড়বেন, হ্যাঁ এটা হচ্ছে থিওরি হিসেবে মানে লাইক প্যারাগ্রাফ আকারে পড়ার দরকার নেই। একটা হচ্ছে কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ ডাটার ডিফারেন্স, আর একটা হচ্ছে ডিটারমিনিস্টিক এবং প্রবাবিলিস্টিক ডাটার উপরে ডিফারেন্স। এইখানে স্লাইডে এই ডিফারেন্স 2টা প্যারাগ্রাফ আকারে দেওয়া আছে, আপনারা এটা ওই যে ডিফারেন্স আকারে পড়ে মনে থাকবে ইজিলি, বুঝতে পারছেন? প্যারাগ্রাফ আকারের থেকে ডিফারেন্স আকারে পড়লে বেশি মনে থাকবে। 2টা ডিফারেন্স, একটা হচ্ছে কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ। এটা আমি একটু শর্টে বলে দিই, এটা কি। কোয়ালিটেটিভ হচ্ছে যেটা কাউন্টেবল না, মানে গণনা করা যায় না, মানে এই ডাটাটা গণনা করা যাবে না, আনকাউন্টেবল। আর কোয়ান্টিটেটিভ হচ্ছে এটা কাউন্ট করা যাবে, ডিসক্রিট। যদিও হচ্ছে আপনার এখানে ডিসক্রিট কন্টিনিউয়াস দুইটাই থাকে, বাট মেইনলি এটা কাউন্টেবল। যেমন দেখেন এখানে একটা ছবি দেওয়া আছে, এই ছবিটা থেকে আমরা যদি কোয়ালিটেটিভ ডাটাগুলোর কথা চিন্তা করি, যেমন এর গায়ের কালার, এর হচ্ছে ব্রাউন ব্ল্যাক, এই ডগটা ব্রাউন ব্ল্যাক, এর লং হেয়ার আছে, এর এনার্জি অনেক বেশি, খেয়াল করবেন এগুলো কোনোটাই গণনা করা যায় না। আর কোয়ান্টিটেটিভ কি হবে? কোয়ান্টিটেটিভ একটা আছে ডিসক্রিট টাইপের, মানে ইন্টিজার টাইপের, যেমন ধরেন যে তার 4টা পা আছে, 2টা কান আছে, এরকম টাইপের। আর আরো হতে পারে, আরো কোয়ান্টিটেটিভ কি হতে পারে, তার ওয়েট 25.5 কেজি, এর লম্বা কতটুকু, এগুলো সবগুলোই কিন্তু কাউন্টেবল। কাউন্টেবল গুলো হচ্ছে কোয়ান্টিটেটিভ। তো এই জিনিসগুলো একটু ডিফারেন্স আকারে পড়বেন, 4টা ম্যাক্সিমাম 5টা ডিফারেন্স পড়লেই হবে। একটা হচ্ছে কোয়ালিটেটিভ ভার্সেস কোয়ান্টিটেটিভ এর ডিফারেন্স পড়বেন, আর একটা হচ্ছে হয়ে গেল ডিটারমিনিস্টিক ভার্সেস প্রবাবিলিস্টিক, এই 2টা ডিফারেন্স আকারে পড়বেন। এই
তো এখান থেকে এর পরে যেগুলো এগুলো হচ্ছে, এগুলো আমি দেখাই নাই, এগুলো পড়ার দরকারও নাই যেহেতু আমি দেখাই নাই। তো এরপরে হচ্ছে আমাদের লেকচার 4-এ আসি, এটাও কেস টেস্ট কাই স্কোয়ার টেস্ট রিলেটেড। এটা হচ্ছে ইনপুট ডাটা অ্যানালাইসিস কি। ইনপুট ডাটা অ্যানালাইসিস কি, ইনপুট ডাটা অ্যানালাইসিসের মেথড গুলো কি কি দেখবেন। গ্রাফিক্যাল অ্যাপ্রোচ আমরা পড়ছি, বলেন তো দেখি গ্রাফিক্যাল অ্যাপ্রোচ কোনটা, কে বলতে পারে? একটা মেথডের মধ্যে গ্রাফিক্যাল অ্যাপ্রোচ মেথডের এক্সাম্পল কি বলেন তো? ম্যাম এফডিটি। এফডিটি, ভেরি গুড। সো গ্রাফিক্যাল অ্যাপ্রোচ, ধরেন আমি আপনাকে বললাম যে আপনি ইনপুট ডাটা অ্যানালাইসিসের গ্রাফিক্যাল অ্যাপ্রোচ সম্পর্কে একটা এক্সাম্পল দিয়ে বর্ণনা করেন, সাপোজ যদিও এই টাইপের ইয়া কম হয়, বাট ধরেন বললাম, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কি করতে হবে, এফডিটিটাই এক্সপ্লেনেশন দিতে হবে। আপনি একটা এক্সাম্পল দিয়ে দিলেন। আবার কি টাইপের থাকতে পারে, ধরেন আমি এফডিটির একটা লিস্ট দিয়ে দিলাম, একটা ডেটা সেট দিয়ে দিলাম, আপনাকে বললাম এটাতে আপনি এফডিটি ডিজাইন করেন। দুই ক্ষেত্রেই আপনাকে অবশ্যই হিস্টোগ্রাম পর্যন্ত ডিজাইন করে দেখাইতে হবে। আমি যদি একটা ডেটা সেট নাও দেই, সাপোজ আপনি একটা এক্সপ্লেনেশন দিচ্ছেন, গ্রাফিক্যাল অ্যাপ্রোচের এক্সপ্লেনেশন, ওখানে আপনি কি বলেন, প্রথমে আমরা জানি এটা একটা হিস্টোগ্রাম ডিজাইন, একটা এর মেথড। এর প্রথম প্রসিডিউরে করতে হয় হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেস্ট, এফডিটি ডিজাইন করতে হয়, তারপরে ডিজাইন করতে হয় হিস্টোগ্রাম। আপনি একটা ছোট্ট এক্সাম্পল করলেন, এক্সাম্পল দিয়ে আপনি হচ্ছে দুইটা ইয়া দিয়ে দিলেন। প্রথমে হচ্ছে এফডিটি ডিজাইন করলেন, টেবিলটা ডিজাইন করলেন, টেবিলের পর ছোট্ট একটা ছবি এঁকে দিলেন। এইটার জন্য কষ্ট করে আপনার, নর্মালি আপনি এক্সাম্পল দিয়ে বর্ণনা যখন করলেন তখন এটার জন্য কষ্ট করে আপনার ইয়ের দরকার নাই, কি বলে ওটা, গ্রাফের দরকার নাই। বাট আপনার যখন আমি ডেটা সেট দেবো, দিয়ে আপনাকে এফডিটি জেনারেট করতে দেবো, তখন মাস্ট বি আপনাকে একটু সুন্দর করে হিস্টোগ্রামটা ডিজাইন করতে হবে। সেক্ষেত্রে আপনাকে গ্রাফ নিতে হবে। গ্রাফ তো চাইলেই পাবেন, সো গ্রাফ নিতে পারেন। হুম। সো এই হচ্ছে এটা গ্রাফিক্যাল অ্যাপ্রোচের ইয়া হলো। তারপরে এখানে কেস টেস্ট মাস্ট বি, আমরা হচ্ছে ইয়েটা দেখবো, অ্যালগোরিদমটা দেখবো, প্রত্যেকটার অ্যালগোরিদম দেখবো। যেটার অ্যালগোরিদম এরকম দেওয়াও নাই, আমি শর্টকাটে একটু লিখে নেবো। কাই স্কোয়ার টেস্ট আমি জানি না কি করি, প্রথমে আমি হচ্ছে প্রথমে কাই স্কোয়ারের ইকুয়েশন আছে, ও আই নির্ণয় করি, তারপরে ই আই নির্ণয় করি, তারপরে হচ্ছে কি মানে স্টেপ গুলো তো আমি জানি কি করি। সো আমি কেস টেস্টে যেরকম ভাবে বইয়ে দেওয়া আছে, সমস্যা নাই, আমি কাই স্কোয়ার টেস্টটা আমার নিজের মতো করে স্টেপ ওয়াইজ লিখে নিলাম। এটা আমাদের সুবিধা হলো। অবশ্যই প্রত্যেকটা অ্যালগোরিদমে স্টেপ গুলো মনে রাখতে হবে। তারপরে কেস টেস্ট থেকে এখান থেকে আর কিছুই দেখা নেই, বিকজ এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল একটা সলিউশন। ওখানে ওই রিলেটেড কি থিওরি পড়বেন ওটা আমি বলে দিলাম। এই থিওরি বোথ কেস টেস্ট এবং কাই স্কোয়ার টেস্টের জন্য প্রযোজ্য। দুইটার জন্যই আপনি যদি ডেটা কালেকশন এন্ড অ্যানালাইসিসের চ্যাপ্টার 3 চ্যাপ্টার 4 পড়েন, তাহলে আপনার ওই রিলেটেড ম্যাথ গুলোর সাথে যে কোনো থিওরি আপনি আসলে পেয়ে যাবেন। এটা কাই স্কোয়ার টেস্টের ম্যাথটা কেউ যদি ভুলে গিয়ে থাকেন এটা দেখতে পারেন। হ্যাঁ, এরপরে আসতেছে হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেস্ট বা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন মেথড। হ্যাঁ, আচ্ছা, ঢাকায় কি আজান দিয়েছে? আমাকে একটু বলবেন, কারণ আমি তো আউটসাইড ঢাকা। আমি আজান আজান হয়ে দিছি। গেছে। আচ্ছা, আমি কি তাহলে ব্রেক দেবো নাকি আমি ব্রেক দিয়ে শুরু করবো আবার? আচ্ছা, আজান শেষ তাহলে তো আপনার নামাজ, আমি আসলে আউটসাইড ঢাকা, তো আমার এখানে এখনো আজান দেয় না। তো আপনারা একটু কাজ করুন, নামাজ পড়ে আসেন, না হয় তারপর আমি শেষ করি, নাকি নামাজের সময় আসলে দেখানোটা একটু ইয়ে দেখায়। হ্যাঁ, জি ম্যাম। আপনারা একটু নামাজ পড়ে আসেন। হ্যাঁ, এটা আমার অনই থাকলো, সবই থাকলো, যারা যাবেন নামাজ পড়ে আবার জয়েন দিলে আমি অ্যাকসেপ্ট করে নেব। হ্যাঁ, ঠিক আছে। সেক্ষেত্রে 6টা 10-এ শুরু করেন। ওকে, 6টা 10 না 7টা 10, বড় বড় কোয়েশ্চেন। তো এই হচ্ছে ওইভাবে আপনারা পড়বেন। হ্যাঁ, থ্রিতে যেগুলাই আছে সবই ছোট ছোট আছে, বাট ওই যে ডিফারেন্স বা টুকটাক এমন ভাবে পড়বেন যে 3-4 মার্ক যেন আপনি অ্যাটলিস্ট করতে পারেন। আর অবশ্যই মাস্ট বি, যেহেতু মার্কের উপরে বড় ছোট কোয়েশ্চেন করছেন, তো আরেকটা জিনিস আমি বলে দিই, খুব ইম্পর্টেন্ট হচ্ছে মার্ক দেখে অ্যান্সার করা। আপনি প্রথম টার্গেট তো আপনার অবশ্যই ম্যাথ আগে করা। আমি এটা সাজেস্ট করব, আপনার ধরেন এ বি এর বি তে ম্যাথ আছে, এতে থিওরি আছে ছোট্ট একটা, আপনি আগে ম্যাথটা করেন, তারপরে আপনি থিওরি করেন। তাহলে যেটা হবে, আপনার ঠান্ডা মাথায় ম্যাথ সলভ হবে। আর অনেকেই আছে যে আমি সিরিয়াল ওয়াইজ করতে পারি বা আগে আমি থিওরি করব, কোনো সমস্যা নাই। অবশ্যই টাইম ম্যানেজমেন্ট ঠিক রাখবেন। সিমুলেশন এমন একটা কোর্স, এটা আপনি পাবেন, সবাই পারবেন, কারণ কি ম্যাথ আপনি তো আরেকজনের ভরসায় গিয়ে পারবেন কুলাইতে পারবেন না, দেখে লিখতে পারবেন না। সো প্র্যাকটিস সবাই কিছু না কিছু করে যাবেন। বাট ওখানে যে যেটা প্রবলেম হয়, খুব ভুলে যাওয়ার কারণে টাইম ম্যানেজমেন্ট ঠিক হয় না, আপনি আর কমপ্লিট করতে পারবেন না।
এই কারণে প্রথম টার্গেট হচ্ছে আমি ম্যাথগুলো ঠান্ডা মাথায় করে তারপরে সেই অনুযায়ী ইয়ে করা। আমার যেহেতু 1.5 ঘন্টা সময়, তার মানে আমার 3টে সেট অ্যান্সার করতে হবে, প্রত্যেক সেটের 30 মিনিট করে সময়। তো 30 মিনিটের আপনি যদি 15 মিনিটের মধ্যে 20 মিনিটও যদি লাগান একটা ম্যাথ করতে, বাকি 10 মিনিটের মধ্যে আপনার ইজিলি থিওরি হয়ে যাবে। আমি এটা ম্যাথের কথা বলতেছি। আর থিওরি, ইয়া তো থিওরি, তাই মানে ইয়ে বুঝে, সময় বুঝে অ্যান্সার করবেন। এইটা এমন কোর্স না যে পেজের পর পেজ লেখার কোনো কোশ্চেন নাই, এত বড় কোনো কোয়েশ্চেন নাই। সো এই জন্য টেকনিক্যালি অ্যান্সার করবেন। টেকনিক্যালি অ্যান্সার করলে আপনার 5 মার্ক হলেও যদি আপনার 4 লাইনে অ্যান্সার হয়ে যায় তাহলে 5, কোনো সমস্যা নাই। বুঝতে পারছেন? এই, আর কারো কোনো কুয়েরি থাকলে করেন। ম্যাম, বিদ্যুৎ না থাকার কারণে হচ্ছে আপনার হচ্ছে আগে যে ক্লাসটা হয়েছে আমি দেখতে পারিনি, একটু যদি শর্টে একটু যদি রিভিউ দিতেন, আচ্ছা, মানে হচ্ছে শর্টে রিভিউ দেওয়ার কিছু নাই, আগের ক্লাসটা রেকর্ড আছে, হ্যাঁ, আপনার সাথে শেয়ার করে দেবে। হুম, শর্টে রিভিউ দিলে অনেক কিছু মিস হয়ে যাবে। বুঝতে পারছেন? সো আপনি হচ্ছে ওই যে যে রেকর্ড করেছে তাকে আমি বলেই দিয়েছি যে রেকর্ডিংসটা শেয়ার করতে, আপনাদের সাথে পার্সোনালি হচ্ছে ড্রাইভে আপলোড করে শেয়ার করে দেবে, বা চাইলে আমার ক্লাসরুমে আপলোড করতে পারেন। আমার ক্লাসরুমের স্ট্রিম আমি ওপেন করে দিয়েছি, মানে আপনারা আমার স্ট্রিমেও আপলোড করে দিতে পারেন। সো ক্লাসরুমে ঢুকবেন, ঢুকে যে আপলোড করতে পারেন, স্ট্রিমে জাস্ট টুডেজ ক্লাস লিখে স্ট্রিমে আপলোড করে দেবেন, তাহলে সবাই পেয়ে যাবে। ঠিক আছে? ওকে। ঠিক আছে। আর কারোর কি কিছু কোয়েশ্চেন আছে? বুঝতে পারছি ম্যাম। একটা অ্যাটেন্ডেন্স ছিল কিন্তু 5091 5091।